কিছু কিছু ইনফরমেশন হয়তো গ্যাপ থাকতে পারে। এই বিষয়টা আসলে ডার্কে ছিলাম। আপনার এই চরম বিশৃঙ্খলার লস অ্যাঞ্জেলেসে যে ঘটনা ঘটছে, এটা লস অ্যাঞ্জেলেস কমিউনিটি মনে করে কি যে তাদের জন্য একটা বদনাম, যে বহির্বিশ্বে একটা প্রবলেম হয়েছে যে বাইরে থেকে লোক আসছে এবং তারা নাকি আতিথেয়তা পায়নি। আচ্ছা, তাই জন্য তাহলে আমি পত্রিকার কতগুলো উদ্ধৃতি দিয়ে আপনার বলি, সেইভাবে আপনি একটা একটা করে জবাব দেন। একটু বলতে চাই, লস অ্যাঞ্জেলেস কমিউনিটির তো সেই অধিকারই নাই, কারণ তারাই তো সারা বছর এই অনুষ্ঠানটা যেন ধ্বংস চেষ্টা করেছে, তখন তো কেউ এগিয়ে আসে নাই। আমাদের ফোবানা 2010 প্যাসেজের অনুষ্ঠানটাকে ধ্বংস করার জন্য যত চেষ্টা লস অ্যাঞ্জেলেস হতে পারে, বিশেষ করে মমিনুল হক বাচ্চু এবং তার সঙ্গী সাথীরা, যে মিজান শাহিন বলেন, তারপরে কুদ্দুস খান বলেন, তারপরে আপনার কবির আহমেদ বলেন, আমাদের সাইফুর রহমান ওসমানী জিতু বলেন, তারা যেই কাজটা করেছে এখানে ঐক্যবদ্ধ ফোবানার নামে, যেই অবস্থাটা করেছেন এখানে, তখন কমিউনিটির লজ্জা হয় নাই। তখন তাদের দায়িত্ব ছিল না বলা যে এগুলো যদি হতে থাকে তাহলে একসময় ফোবানা ক্ষতিগ্রস্ত হবে, তাদের অতিথি যারা আসবে তাদের ক্ষতি হবে, লজ্জা পাবো আমরা, সেটা তো কেউ করেনি। সুতরাং তখন যদি না করে থাকে, এখনো তাদের লজ্জা পাওয়ার কিছু নাই। তবু আমি স্পেসিফিক্যালি বলতে চাই যে কি বিশৃঙ্খলা হয়েছে আমাদের। প্রথমে 1 নম্বরে আসি যে বৃহস্পতিবার থেকে শুরু হলো, ধরেন না শুক্রবার শুরু হয়েছে, না বৃহস্পতিবার থেকে লোক আসা শুরু করলো, তখন থেকে বৃহস্পতিবারে মানুষজন বুঝতে পারলো কি যে একটা সমস্যা হচ্ছে। সেটা হলো কি যে হোটেল রুম বরাদ্দ নিয়ে অনিয়ম ও প্রতারণা, এই হেডলাইন। এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা। প্রতারণা তো কিছু হইতেই পারে না, নিয়ম নিয়ে কোনো রকম অনিয়মও হয়নি। তার কারণ আমি বলে দিই, 4th জুলাই উইকেন্ডে আপনি যে কোনো হোটেলে, এয়ারপোর্টে, ট্যাক্সি স্ট্যান্ডে, যে কোনো জায়গায় রেস্টুরেন্টে যখন যাবেন আপনি দেখবেন যে ভিড়। আপনি হোটেল বরাদ্দ নিয়ে অনিয়ম প্রতারণার কথা বললেন, এটা এ ব্যাপারে আপনার পরে আসছে যেটা, সেটা হলো যে উদ্বোধনী অনুষ্ঠানে যে বিশৃঙ্খলাটা হয়েছিল, যে এনটিভির সাথে ওখানকার কর্মকর্তাদের, এই ব্যাপারে আপনার একটা। আচ্ছা, আমি একটু আবার একটু বলে নিই হোটেলের ব্যাপারটা যেটা বলছিলাম। ইনফ্যাক্ট যে 4th জুলাই উইকেন্ডে যেটা বললাম, আপনি এটা রেন্টে কারে গেল 2 ঘন্টা ওয়েট করতে হয়, সুতরাং মানুষকে একটু ওয়েট করতে হয়েছে, আর কিছুই না। আর কারো কারো লাস্ট নেম মিলে যাওয়াতে হোটেলের এমপ্লয়ির একজন রুম আরেকজনকে দেওয়াতে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, পরে সেটা ক্লারিফাই করা হয়েছে। তবে এর মধ্যে আমাদের যে চেয়ারম্যান সাহেব রবিউল করিম বেলাল, ওনার রুমটাও চলে যায়, যার জন্য ওনাকে কষ্ট করতে হয়েছে, বাট ইভেন্চুয়ালি সবাই রুম টুম পেয়েছে। কিন্তু শিল্পী ও অতিথিরা যে অনাহারে অর্ধাহারে ছিলেন, এই ব্যাপারেও তো অভিযোগ করেছে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তবে আপনার যেটা ঘটছে এখানে, খাবারের দায়িত্বটা কিন্তু সরাসরি আমরা নেইও নেই। আমাদের এখানে একটা আমরা বাই আউট করে $15,000 পে করে আমরা একটা কোম্পানিকে দিয়েছিলাম, সেই কোম্পানিটা ফেল করেছে। ফেল করার পরে আমরা বিভিন্ন অন্য জায়গাতে বিকল্প খাবার এনে খাবার দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করেছি, কিন্তু লিগালি পলিসির কারণে সেটা আপনি বাইরের খাবার অ্যালাউ করে না, সেই জন্য আমরা ভিকটিম হয়েছে। সে ব্যাপারে যদি কোনো শিল্পীর কষ্ট হয়ে থাকে আমরা দুঃখিত। তবে বিশেষ করে আমাদের কনসাল জেনারেল অফিসের পক্ষ থেকে, মিশন অফিস থেকে আমাদের মন্ত্রী মহোদয় এবং আরও 2জন ডিগনিটারিজদেরকে তারা যথেষ্ট সেবা করেছেন, খাবার দাবার ইত্যাদি সব কিছু দিয়ে ওনারা ওখানে থেকে দেখেছেন। আর আমাদেরও যারা অফিসার ছিলেন আমাদের হোস্ট কমিটির, তারাও আপ্রাণ চেষ্টা করেছেন। তারপরে তো কারো কারো কষ্ট হয়েছে, যেটা আমরাও শিক্ষা। আমি মনে করি বাংলাদেশি শিল্পী হিসাবে এবং আমাদের সঙ্গী হিসাবে ফোবানা আমাদের জাতীয় দায়িত্ব, সেই হিসেবে এইটার ব্যাপারে আমাদের প্রতি সহমর্মী হওয়া উচিত, আমাদের সম্বন্ধে নেগেটিভলি কিছু না লিখে, কারণ আমাদের ইচ্ছাকৃত কোনো সমস্যার সমাধান। উদ্বোধনী অনুষ্ঠানে যে বিশৃঙ্খলাটা হয়েছে এনটিভি এবং আপনার টেকনিক্যাল লোকদের সাথে, এবং সেটা মন্ত্রীর সামনে হওয়াতে আরো একটা পুলিশ ডাকাডাকি হয়েছে। ওকে, এত বড় অনুষ্ঠান আমাদের বাংলাদেশিদের যে কোনো কিছু, সংসদের অধিবেশন থেকে আরম্ভ করে এমন কোনো জায়গা নাই যেখানে বিশৃঙ্খলা না হয়, কারণ এখানে একটি লোকের ব্যাপার না, কিন্তু বহু লোকের ব্যাপার। এনটিভির সাথে যে সমস্যাটা হয়েছে, এটাতে এনটিভিরও দোষ না, আর যাদের সাথে হয়েছে তাদেরও দোষ না। আমাদের ফোবানার সবসময় কোনো না কোনো টেলিভিশন মিডিয়া থাকে টেলিকাস্ট করে, যেটা এনটিভি গতবার করেছে হিউস্টনে, এবার আমাদের এখানে করবে। আর আমাদের পোস্ট কমিটির পক্ষ থেকে আমরা একজন আর্কাইভ করার জন্য একটা ক্যামেরা ক্রুকে আমরা দায়িত্ব দিয়েছিলাম। এখন ওই ক্রুর সাথে এনটিভির ইকুইপমেন্ট এবং টেকনোলজিক্যাল কোঅপারেশন না থাকার কারণে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, এবং এক পর্যায়ে রাগারাগি করে দুই একটা উচ্চবাচ্য চিল্লাচিল্লি হওয়ার পরে সমস্যা সৃষ্টি হতে থাকে, কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে বলে আমি বলবো না। তখন আমরা এটাকে সমাধান করার জন্য ওখানে সিকিউরিটি গার্ড যারা ছিলেন তাদেরকে ডেকেছে, সিকিউরিটি গার্ড আবার পুলিশকে ডেকেছে, আর পুলিশ হলো পিস অফিসার, শান্তি রক্ষার জন্য তারা এসছে। এখানে আর তো কোনো কিছু হয়নি। শিল্পীদের পারিশ্রমিক নিয়ে প্রতারণা হয়েছে বলছে। শিল্পীদের পারিশ্রমিক নিয়ে প্রতারণা যদি কেউ বলে থাকে,
এটা মিথ্যা কথা। এগুলি যারা বলেছে তারা অসভ্য। কারণ আপনি শিল্পীদের জিজ্ঞেস করেন কোনো শিল্পী আছে কিনা তাদের পেমেন্ট করা হয়নি। একমাত্র নিউ ইয়র্কের 8 জন মিউজিশিয়ান আসছিল, তাদের কাছ থেকে আমরা সময় চেয়েছি, তাদেরকে আমরা পে করছি, তাদের সাথে আমাদের অ্যারেঞ্জমেন্ট। যে মেনুটা দিয়েছিলেন শিল্পীদের সেই মেনু হয়নি এবং অনেকে এসছে তারা প্রোগ্রামও করেনি অর্থের জন্য, যেমন আপনার কনক চাপা, হৃদয় খান। ওকে, হৃদয় খানের ব্যাপারটা অর্থের জন্য না। হৃদয় খান যেই টাইমে তাকে স্কেজুল দেওয়া হয়েছিল সে টাইমলি রিপোর্ট করে নাই, লেট করে ফেলছে। রাত 12:30 সে রিপোর্ট করেছে, 12:30 আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যায় শনিবার, এই জন্য গান করতে পারেনি। তবে তাকে রোববারে রিস্কেজুল করা হয়েছিল, কিন্তু রোববার তার নিউ ইয়র্কে প্রোগ্রাম থাকার কারণে সে সকালে ফ্লাইটে চলে গেছে। এটা টাকা পয়সার সাথে জড়িত না। কনক চাপা, কনক চাপার বিষয়টা একটু ডিফারেন্ট। কনক চাপাই আমাদের মোট 22 জন শিল্পীর মধ্যে 20 জন শিল্পী স্টেজে পারফর্ম করেছেন, তার মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া এবং লন্ডনের 2 জন শিল্পী ছিলেন। এবং এই দুই বাংলার মধ্যে সর্ববিখ্যাত শিল্পী অজয় চক্রবর্তী, রেজনা চৌধুরী বন্যার মতো শিল্পীও এই ভবনে 2010 অনুষ্ঠান করেছেন। দুদিন, একদিন না, এটা আপনারা জেনে থাকবেন। সুতরাং এখানে শিল্পী আসে নাই বা শিল্পীদের অনুষ্ঠান হয় নাই যারা বলছেন তারা মিথ্যে বলছেন। তবে হ্যাঁ, যেই শিল্পীর সেট নিয়ে আমরা বিজ্ঞাপন করেছিলাম তাদের ভিসার ব্যাপারটা, যেটা আমাদের নাদের চৌধুরী আমার ঘনিষ্ঠ বন্ধু, যে অনেক কষ্ট করেছে অনুষ্ঠানের জন্য, যে চেষ্টা করেছে আপনার, কিন্তু তাদের ভিসার পিটিশনটা, পৃথিবী যে পিটিশনটা করেছিলাম সেটা ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভ হয়ে বাংলাদেশে যায়ও না। সুতরাং ওখান থেকে কোনো শিল্পীরা আসতেও পারে না। তার পক্ষে এই ধরনের যে বদনাম পত্রপত্রিকা দিয়েছে, তো এটা একটা ভুয়া এবং বানোয়াট। এবং এই ধরনের পত্রপত্রিকা তো আমি যা দেখি যে ভুয়া বানোয়াট নিয়েই তো থাকে বেশিরভাগ ক্ষেত্রে। বিশেষ করে এবার 2010 ফোবানাকে নিয়ে ঠিকানা যে সমস্ত নিউজ টিউজ করেছে আগাগোড়া, এবং যে সমস্ত ইউটিউব বেরিয়েছে লস অ্যাঞ্জেলেস থেকে, আপনারও জানা আছে অনেক কিছু, এবং তার মধ্যে তো আমি কোনোদিন সত্য কিছু খুব একটা দেখিনি। সেই সূত্রে বলবো তাদের এগুলি সমস্ত ট্র্যাশ। আর একটা কথা হচ্ছে, নাদের চৌধুরী যদি কোনো সুযোগ নেবে, কোথেকে নেবে, তার তো পিটিশনই অ্যাপ্রুভ হয়নি, বাংলাদেশে যায়ও তো নাই, ইমিগ্রেশন থেকেই তো এটা ডিনাই হয় নাই, কিন্তু এখানে আরো রিকোয়ারমেন্ট করে। 2010-এর ফোবানার সবচেয়ে বড় স্ক্যান্ডালটা হলো কি যে আদম ব্যবসা করেছে। এটার আপনি একটা ক্লারিফিকেশন জনগণের সামনে দেন। আমি নিজেও আদম ব্যবসা কি ভালো করে বুঝি না, যারা এগুলি বলে, এই সমস্ত অসভ্য শব্দ যারা ব্যবহার করে। কিন্তু আমি স্পষ্ট বলতে চাই যে যে সমস্ত শিল্পীদের নামে আমরা বিজ্ঞাপন করেছিলাম এবং তারা পৃথিবী পিটিশন অ্যাপ্রুভ না হতে আসতে পারলো না, এটা তো আমাদের দোষ না। আমি নিঃসন্দেহে আমাদের দর্শক শিল্পীর কথা বলছেন, সবার কথাই বলছি। সবচেয়ে মেন জিনিসটা হলো যে ট্রেড মিশন। আমি প্রত্যেকের কথাই বলছি যে শিল্পীরা যে আসতে পারলো না, এটা আমি আমাদের দর্শকদের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করছি, আন্তরিকভাবে দুঃখিত যে তাদেরকে আমরা সেই শিল্পীদেরকে আমরা উপহার দিতে পারি নাই। তবে ওই শিল্পীদের না করলেও বাংলাদেশ, ভারতের বিখ্যাত আমরা 22 জন শিল্পীকে এনেছি, কিন্তু এটা তো সত্য। আচ্ছা, আর ট্রেড মিশনের ব্যাপারে, ট্রেড মিশন কিন্তু ফোবানা সেন্ট্রাল কমিটির অ্যাপ্রুভ বিষয় না। এটা আমরা নিজেরা, ফোবানাতে একটা ব্যাপারই আছে যে বাংলা বহির্বিশ্বে বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশের বাণিজ্যকে প্রচার করার একটা দায়িত্ব ফোবানার। সেই সূত্রে আমরা বাংলাদেশ একাডেমি অফ পারফর্মিং আর্টসের পক্ষ থেকে ট্রেড মিশন, ঢাকার যে আমেরিকান কনসার্ট অফিস আছে তাদের, এবং ইউএস স্টেট ডিপার্টমেন্ট যেটা আছে ক্যালিফোর্নিয়াতে, তাদের থেকে গাইডলাইন নিয়ে আমরা বাংলাদেশ থেকে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ব্যবসা অথবা যারা কুটির শিল্পকে বিদেশে প্রসার করতে চায় তাদেরকে আমরা ডেকেছিলাম। স্পষ্ট গাইডলাইন দেওয়া ছিল ওখানে যে $520 একটা বুথ তারা নিতে পারে, এবং তারা বাংলাদেশের 2 জন এজেন্ট ছিল, তাদেরকে আপনার এজেন্সির প্রসেসিং ফি দিয়ে তারা এখানে আসতে পারে। একদম পরিষ্কার বলা আছে যে $1000 বেশি হতে পারবে না এটা। আমরা